হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি নূপুর। ওয়েলকাম এভরিবডি টু মাই ইউটিউব চ্যানেল নেচার এট দ্য ভেরি কোর অফ সায়েন্স। আমি তুলে নিয়েছি হাতে আবার কোথায় পাবো তারই। আমরা আগের অংশে দেখলাম যে বীরুর কথা তুলতেই ঝিনির চোখে মুখে কেমন একটা বেদনার ভাব এবং তার ঠোঁট কেঁপে যাচ্ছে। দেখি ঘটনা কেমনভাবে সামনে এগিয়ে যায়। সঙ্গে থাকুন, কমেন্টস করলে পরে আমার ভালো লাগবে, তাহলে মনে হয় আমি একাই পড়ছি, একাই শুনছি। যদিও বলা যেতে পারে এটা একরকম একাই পড়া হচ্ছে, কারণ আমি সেরকম কোনো কমেন্টস পাই না। একটা দুটো কমেন্টস হয়তো কখনো পাই, আর ভিউজ দেখি কিছু মানুষ পড়েন। ঠিক আছে, আমার তাতেই ভালো লাগছে। শুরু করি তাহলে আজকে। গিন্নিও একবার স্বামীর দিকে ফেরেন, তারপর সেই যে মুখ ঘোরান আর ফেরান না। কেবল বুঝতে পারি মাথাটা তার নিচু হয়ে পড়ে, আর আমি যেন অনুভূতির এক দেশ থেকে দেশান্তরে যাই। সেখানে অন্য সুর, ভিন্ন কথা। ব্রহ্মনারায়ণ বলেন, থাকবে বই কি? তা নয়, দেখ, একদিন বীরুও তো হেনরিকে বিশ্বাস করে তার সঙ্গে গিয়েছিল। কত বড় বিশ্বাসী বন্ধু ছিল হেনরি। তবু সেই যে গেল আর ফিরল না। তার কথা শেষ হবার আগেই দেখি ঝিরির চোখের কোণে শিশিরের ফোঁটার মতো দুটি বিন্দু চিকচিকিয়ে ওঠে। সে বাইরের দিকে মুখ ফিরিয়ে নেয়। কেউ আর কোনো কথা বলে না। যন্ত্রের শব্দ বাজে, যাত্রীদের নানান কথাবার্তা, তার মাঝে গাজির গলা বেজেই চলেছে। যখন দিন ছিল তখন ধাঁধায় ছিলাম, এখন আন্ধারে গেরাসে। বলো কি করি? আমার চোখের সামনে রোদ মাখানো মাঠ ভেসে যায়, বাতাসে মাথা দোলানো নারকেল সুপারির ছায়া ছুঁয়ে যায়। তবু অনুভূতির দেশান্তরে অন্ধকার আমার চোখে। বীরু কে? হেনরি কে? কে এলো না ফিরে? কেনই বা এলো না ফিরে? একটু পরে গলা খাঁকারি দিয়ে ব্রহ্মনারায়ণী আমাকে বলেন, বীরু ছিল আমার ছেলে, ইঞ্জিনিয়ারিং পাশ করেছিল, বাইরে টাইরেও ঘুরে এসেছিল। ওর এক অ্যাংলো ইন্ডিয়ান বন্ধু ছিল, নাম হেনরি। হেনরি কি যেন ঝিনি? ঝিনির জবাব আসে, ওয়াইল্ডেভ। হ্যাঁ হ্যাঁ, হেনরি ওয়াইল্ডেভ। দুজনে এক জায়গাতেই চাকরি করত। হেনরিকে ছাপিয়ে বীরুর একটা লিফটের সুযোগ আসে। হেনরি সেটা সয়নি, ডেকে নিয়ে গিয়ে বীরুকে মেরে ফেলেছিল এই বছর 5 আগে। চাবুক খাওয়া চমকটা আগেই লেগেছিল আমার মুখে। আমি যেন ভিন্ন পরিবেশে চলে যাই। আমার পথে ফেরা অচিন খোঁজা হারিয়ে যায় যেন। বলে উঠি, তারপর? ব্রহ্মনারায়ণ বলেন, তারপরে আর কিছু না। হেনরিও ধরা পড়েছে, জেল খাটছে। তাতে আর কি সান্ত্বনা বলো? মানুষের যেমন মন, কে জানতো এই মানুষে সেই মানুষ আছে? এমন হেকো ডেকো হাসানের লোকটা যে নিহত আত্মজের ঘা নিয়ে বেড়াচ্ছে, একবারও তা বোঝা যায়নি। তাও শোনো, এত বড় একটা বুকের ধস খসানো কথা বলেন, তাও কেমন অনায়াসে, কেমন স্থির গলায়। বোধহয় অনেক বড় ধস নামানো বলেই। সেই ধস নেমে যাবার পরে পাহাড়ের স্তব্ধতা, সেই একেতে সব ভরা বলেই এমন নিস্তরঙ্গ স্থির গলা। এবার বলো, কি বলবে? বলবো তবু গাজীকে বিশ্বাস করব। বলবো তবু এই নিহত আত্মজের পিতার সংশয়কে যেন হীনতায় না দেখি। তাকে আমি শ্রদ্ধা করি। এখন আমি তাকে আরো বেশি চিনি। দেখছি পথের যা কিছু পাওয়া সব কিছুতেই এক অরূপ রতন আছে। সেই এক অরূপ রতন, চোখেতে তার রূপ দেখি না, তবু দেখি কোথায় যেন এক রূপের ঝোরা ঝরে যায়। রতন বলে, ঝেলিখানা বস্তু নিয়ে ঠুং ঠুং বাজিয়ে ঝোলায় ভরি না। তবু আমার ঝোলা ভরে যায়। কেবল ইচ্ছা করে প্রৌঢ়কে একটু স্পর্শ করি, একবার তাঁর হাত ধরি, নয়তো হাত রাখি তাঁর বুকে। তাও পারি না। তোমার ছোঁয়ায় কার শূন্যতা ভরে হে? আপন খাঁচা খোঁজ করো গিয়ে। যার শোক তার কান্না, প্রবোধ সান্ত্বনা ভরা ভবন যার যার নিজের মনে। গাজীর কথায় সেই যে মজার মানুষ, তা তোমার বানানো নয়। হাসানে দুষ্ট মাস্টারমশাই, সেও তার নিজের মনেই। এই যে নিহত আত্মজের কথা বলেন কাঁপা গলায়, তাও তার নিজের স্বর, নিজের কথা। তার চেয়ে যা পেলে অরূপ রতন বলে, তাই নিয়ে যাও আয়ের ধনে। অরূপ রতনের একটা নাম দিতে চাও, দাও, মানুষ। অরূপ রতনের আরো অনেক নাম। তার আর এক নাম, বলো প্রাণ, বলো মন। তবু অনেকক্ষণ কথা বলতে পারি না। স্তব্ধতার মধ্যে ঘটনার ভয়ঙ্করতা যেন নতুন করে হানে। ধস নেমে যাওয়ার স্তব্ধতায় যেমন ক্রমে ক্রমে চেতন আসে। কোথায় কতখানি সর্বনাশ হয়ে গিয়েছে, কত ঘর বস্তি মানুষ নিশ্চিহ্ন হয়েছে। মনে মনে একবার অনায়াসে বলা বৃত্তান্ত নিজের মনে সাজিয়ে ভাবি। বিদেশ টিদেশ ঘোরা বলতে বিলেত ফেরত বুঝি। বিলেত ফেরত ইঞ্জিনিয়ার ছেলেকে তার বন্ধু ডেকে নিয়ে খুন করেছে। ভাবতে গিয়ে ভিতরটা আরো অন্ধকারে ভরে যায়। ছিদ্রহীন ঘেরাটোপে যেন আটকা পড়ে থাকি।
তাকিয়ে দেখি তিনজনের তিন দিকে মুখ, বাপ মা মেয়ে, একটা গোটা পরিবার। তাদের মাঝখানে বীরু নামে এক স্মৃতি না জানি কি রূপেতে ভাসে, কি দোলাতে দোলে। দেখি ব্রহ্মনারায়ণ চক্রবর্তী চোয়াল নাড়ান, জানলা দিয়ে তাকিয়ে থাকেন দূরে, যে দূরেতে রোদ মাখানো সবুজ অথই হয়ে আছে। সবুজে তার এত মনোযোগ আগে দেখিনি। মায়ের মুখ ফেরানো নিচু, মেয়ের মুখ জানালার ওপর ঝুঁকে পড়েছে। আমি শ্রোতা, কথা শুনেছি, ঘটনা জেনেছি, তারপরে একবার আওয়াজ দেব না তা হয় না। একটু পরে বলি, পৃথিবীতে কিছুই অসম্ভব নয় দেখছি। ব্রহ্মনারায়ণ চোখ ফিরিয়ে তাকান না, বাইরের দিকে চোখ রেখেই একটু মাথা নাড়েন কেবল। অস্পষ্ট শব্দ করেন, ঠিক। গাড়ির দরজার কাছে সহিস ছোকরার চিৎকার বাজে, পথের মানুষকে ডেকে কথা বলে। ওদিকে গাজী যেন কি গান করে, শুনে 10 জনে 10 রকমের হাসি হাসে, বাদ দেয়। কন্ডাক্টর ঘন্টা বাজায়, পয়সা নিয়ে টিকিট দেয়। গাড়ি তার আওয়াজ তুলে গ্রামের পর গ্রাম পেরিয়ে যায়। এই কলরবের মাঝখানে আমাকে ঘিরে যেন এক সিন্ধুর মৌনতা। এখন ফেরার পথে সেই একই ছবি, ঝোপে গাছে পুচ্ছ দোলানো পাখি যাদের ডাক শুনতে পাই না। আকাশজোড়া সেতারে যেন তার বাঁধা, টেলিগ্রাফের তার দেখে তাই মনে হয়। ল্যাজঝোলা ফিঙে সেখানে দোদুল দোলে। পুকুরঘাটে বউ চান করে, বউ জল নিয়ে যায় কলসি কাঁখে, বউ ঘোমটা সরিয়ে বারেক দেখে হাওয়ার গাড়ি চলে যাওয়া। একটু পরে আস্তে আস্তে ঝিনি মুখ ফিরিয়ে চায়, মুখে ঢেকে পড়া রুক্ষ চুলের গোছা সরিয়ে নেয়। কাজলহীন চোখের জল মুছে নিয়েছে, মোছা যায়নি জল চোয়ানো আরক্ত ছাপ। তবু একটু হাসতে চায়, তাতে অন্ধকার স্বরে, বিষাদের ভার যায় না। নিজের থেকে বীরুর প্রসঙ্গ আর তুলতে পারি না, অথচ এই মানুষের মন, তার কৌতূহল ঘোচে না। বরং অন্য কথা জিজ্ঞাসা করি, আপনারা ক ভাই বোন? ঝিনি বলে, ছিলাম 2, এখন 1। বলেও আবার সেই হাসির চেষ্টা, যেন একটা ভাস সরাবার চেষ্টা, যেন ছায়া নড়াবার ঝলক টানে। সঙ্গে সঙ্গে বলে, কিন্তু জানেন, হেনরির ওপর আমাদের কারুর রাগ নেই, এখন ওর জন্য আমাদের কষ্ট হয়। অবাক হয়ে তাকায় ঝিনির চোখে। এ আবার কেমন কথা? অহিংসা উদারতা থাকবে মানি, তা বলে ভাতৃহন্তাকে ক্ষমা কিসের? রাগ না থাকতে পারে, কষ্ট কেন? ব্রহ্মনারায়ণের মুখের দিকেও চোখ ফিরিয়ে আনি একবার। প্রৌঢ় যেন কোথায় এখানে নেই। ঝিনিকে বলি, ওর বাবার কথার খেই ধরে, তাতে সান্ত্বনা কোথায়? ঝিনি বলে, সান্ত্বনা কিছু নেই, কারণ দাদাকে ফিরে পাবো না আর। কিন্তু ভুলকে ভুলই বলতে হবে। কার ভুল? হেনরির। কথাটা যেন অতি উদারতায় বাজে, যেন একটু চড়া সুরে ঝনঝনায়, কানে লাগে। ভালো লাগে না। ভাই হারানোর সান্ত্বনা নেই, খুনির ভুলের বিচার কেন? জিজ্ঞেস না করে পারি না, কার বিচারে? ঝিনি বলে, হেনরির নিজের বিচারে। একটু ঠেক খেয়ে যাই, তুরন্ত কিছু বলতে পারি না। ঝিনির চোখের দিকে দেখি সেইখানে পিছনের দূর দূরান্তের অচিন আলো ছায়া। বলে, হেনরি কোনো রকম মামলা লড়েনি, নিজেকে বাঁচাতেও চায়নি। প্রথম থেকে শেষ অবধি ও অভিযোগ স্বীকার করেছে। যেদিন ওর রায় হয়েছিল সেদিন ওর মা আর বোন এসেছিল কোর্টে। কিন্তু হেনরি সকলের আগে বাবার কাছে গিয়ে দাঁড়িয়েছিল। বাংলাটা ভালোই বলতে পারত। বাবার পা জড়িয়ে ধরে বলেছিল, কাকাবাবু, আমাকে ক্ষমা করুন। দেখি ঝিনির চোখের কোণে আবার জল উপচায়। এবার আর কথা জোগায় না আমার, শুধু শোনা আর অবাক হওয়া। কেবল কোথায় একটা মোচড় খেয়ে নিজেকে শক্ত করে চোখ নিচু করা। এখন দেখো, নাগরিকার চোখের জলের লাজ কেটে গিয়েছে, মুখ না ফিরিয়ে অসংকোচে চোখ মোছে। তান যখন জমে, সুর তখন আপনি খেলে। আবার বলে, আসলে হেনরি আমাদের বাড়ির ছেলের মতো ছিল, দাদার মতোই আমাকে তুই তোকারি করতো, একসঙ্গে বসে খেত। কি বলতো জানেন? ও বলতো, ওই অ্যাংলো শব্দটা বাদ, ওটার হাত থেকে এবার আমাকে রেহাই দে, আমি ইন্ডিয়ান। অ্যাংলো ইন্ডিয়ান বললে খুব চটে যেত, মনে মনে অপমান বোধ করত। অদেখা হেনরি সম্পর্কে এবার নতুন চেতনা জাগে। ফিরিঙ্গি ভারতীয় বলে যাদের জানি, তাদের সঙ্গে হেনরি যেন একটু অমিলে বিরাজ করে। তাদের ভারত চিন্তা জানি না, ভারতীয় বলে ডাক দিয়ে ওঠার স্বরে তেমন জোর শুনিনি। বিব্রত সংশয়ের অস্পষ্টতা দেখেছি। তাই বলি, এরকম সাধারণত দেখা যায় না। ঝিনি বলে, হ্যাঁ, ও একটু আলাদা ছিল। ও যে আমাদের বাড়িতে কিভাবে আসতো না দেখলে বোঝানো যায় না। একবারও মনে হতো না যেন একটা অদ্ভুত কিছু করছে, যেন মজা করছে। চেঁচিয়ে চিৎকার করে দাপিয়ে ছোটাছুটি করে বাড়ি মাথায় করত। কথায় কথায় ঝগড়া আর তর্ক, গান করা, ঘুড়ি ওড়ানো, কি না করত। আর বুঝতেই পারেন, পাড়ার লোকেরা ওর আশাটা কিছুতেই ভালো চোখে দেখত না। তারা যা খুশি রটাতো। কথাটা যেন ঠিক শেষ হয় না। ঝিনির ঠোঁটের কোণে একটু বিরক্তির হাসি ঝিলিক দেয়। একবার চোখ নামিয়ে আবার চায়। মুখের ভাবে যে লজ্জা ফোটে তা বলবো না, পড়শি ভাবনায় একটু যেন বিব্রত হয়ে ওঠে। তারপর আর ভেঙে বলতে হয় না, পড়শিদের যা খুশি তাই রটনার বয়ান কি,
কোথায় ইঙ্গিত করে। পশি বলো পথিক বলো, আমরা তো সবাই তাই। আমিও অতএব বাদ যাই কেমন করে। কথা শুনে নজরে একটু শান দিয়ে হানি। অলকা চক্রবর্তীর প্রাণের স্রোত কোন তরঙ্গে দোলে। ফুল কোথাও ফুটেছিল নাকি? অচিনে অজানায় নিভৃতে কোথাও ফুটেছিল নাকি কুসুমকলি? হেনরি কি শুধুই হেনরি, অলি নয় মোটেই? ঝিনি আবার একটু হাসে, আবার চোখের দিকে চায়। বলে, হেনরি সেই কথা নিয়ে আমাকে ঠাট্টা করত। আবার কি বলতো জানেন? বলতো, কেন পাড়ার লোকেরা নিজেদের ভাই বোন সম্পর্কে এরকম ভাবতে পারে? আমি ওকে হেনরি দা বলতাম। বলতাম, তুমি তো আর সত্যি সত্যি আমার ভাই নও। কি যে চটে যেত ও কথা বললে। বলতো, আমি তাহলে সত্যি সত্যি তোর কি? বলতাম, তুমি দাদার বন্ধু। শুনে রেগে তেতাল হয়ে উঠত। পেছনে লেগে সহজেই ওকে চটানো যেত। আবার ও আমার পিছনে লাগতো। ঝিনি হেসে ওঠে। ব্রহ্মনারায়ণ এদিকে কখন কান দিয়েছেন জানা যায়নি। বলে ওঠেন, সত্যি একেবারে পাগলা ছেলে ছিল। অথচ কি মতি দেখো। আবার সবাই চুপ করে যায়। দুরান্তে সেই সব দিনের স্মৃতির গভীরে যেন ডুবে যায়। ঝিনি বলে, জেল থেকে প্রতি সপ্তাহেই এখনো চিঠি দেয়। চিঠিগুলো পড়লে ওর জন্যই বেশি কষ্ট হয়। দাদা তো নেই জানি, ও আছে সেইটাই কষ্ট। লেখে, বেঁচে আছি, এটাই সব থেকে বড় কষ্ট। ঝিনি চুপ করে, পর মুহূর্তেই চোখ তুলে বলে, কিছু মনে করছেন? অবাক হয়ে বলি, কেন? না, এত কথা বললাম বলে। এবার দেখো, নাগরিকা আত্মপ্রকাশ করে। এতক্ষণে নগদ ধর্ম মনে জাগে। সচকিত হয়ে ভাবে, পান থেকে চুন খসেছে নাকি? বলে, এতে কি কেউ কিছু মনে করতে পারে নাকি? ঝিনি বলে, আপনি বলেই বললাম। একবার পুছ নজরে চাই, পুছ করি না। ঝিনি নিজেই বলে, আপনি ঠিক বুঝবেন তাই। ঠিক বোঝার দায় নেব না মনে মনে জানি, কারণ সারা জীবনে ঠিক বোঝাবুঝির নজির আমার শূন্য। বেঠিক যদি না হবে তাহলে পথে পথে ফেরা কেন? কেন সব অচিন থাকে, সন্ধানের খোঁজ জানা থাকে না? বুঝি না বুঝি এইটুকু মানি, মৃতের চেয়ে অমৃতের ভাবনা ভাবায় বেশি। শোকে শূন্যতা, কষ্টে আকুতি। শূন্যতায় কেবলই হাহাকার, আকুতিতে জীবন তৃষ্ণা। তাই ঝিনির কষ্ট আমাকে এখন ছুঁয়ে যায়। হেনরির কথাগুলো মনে মনে বাজে। বেঁচে আছি, এটাই সব থেকে বড় কষ্ট। এমন সময় গাজী হাঁক শোনা যায়। শাঁকচুর পেরায় এসে গেল বাবু। শোনা মাত্রই নড়ে ওঠেন ব্রহ্মনারায়ণ, দাঁড়িয়ে উঠতে যান। বলে ওঠেন, তাই নাকি? গাজী সঙ্গে সঙ্গে হাত তুলে সামাল দেয়। বসেন বাবু বসেন, এখনো একটু দেরি আছে। ওই বললাম আর কি, আর বেশি দূরে নাই। আবার পুরনো ব্রহ্ম দেখা দেন। ভুরকুটি করে একবার গাজীকে দেখে বসতে বসতে বলেন, তবে আর তোমার ডাকাটাকির দরকার কি? আমি একবার গাজীর দিকে চাই। হাসি ঝরা চোখের সঙ্গে চোখাচোখি হয়। ফিরে চোখে চোখ পড়ে ঝিনির। ঝিনিও হাসে। হঠাৎ ব্রহ্মনারায়ণ মাথা দুলিয়ে বলে ওঠেন, হ্যাঁ, একটা কথা মনে পড়ল। তুমি এক কাজ করো না কেন? কাকে বলেন? মুখ ফিরিয়ে দেখি নজর আমার দিকে। বলি, কি বলুন তো? প্রৌঢ়ের গলের ভাঁজে রেখায় যেন কেমন রহস্যভাব। আমার দিক থেকে চোখ ফিরিয়ে মেয়ের দিকে চেয়ে বলেন, বুঝলি ঝিনি, একেও শাকচুরে নামিয়ে নেওয়া যাক। সঙ্গে সঙ্গে ঝিনির ঘাড়ে লাগে ঝটকা। চুলের গোছা নিয়ে যেন ব্যতিব্যস্ত হয়ে ওঠে। দেখি যেন কিশোরী মেয়েটির চোখে খুশি ঝলকে ঝলকে ওঠে। বলে, খুব ভালো হয় বাবা। অমনি দেখি গিন্নিও দৃষ্টি ফেরান। মুখে ভার আছে, তবে চোখে কৌতুকের ছটা লেগেছে। কিন্তু আমি যেন তখনও ভেবে উঠতে পারিনি নামিয়ে নেওয়া হবে কাকে। তার জন্য পলক অপেক্ষা করে না। ঝিনি তাড়াতাড়ি আমাদেরকে ঘাড় বাঁকিয়ে চেয়ে বলে, আসুন আমাদের সঙ্গে। শ্যামচিকন গ্রীবা বাঁকানো মুখে আর চোখে অনুনয়ের আন্তরিকতা নয়। নাগরিকা যেন মুহূর্তে বালিকার বেশ ধরে, আবদারে গলে। আকাশ আমার মাথার ওপরেই, সেখান থেকে পড়িনি বটে, তবে সেই মুহূর্তে মনে হলো তাই পড়েছি। বিস্ময়ের ধাক্কাটা পুরোপুরি লাগবার আগেই প্রায় ডুকরে উঠি। আমাকে বলছেন? জবাব যেন কানের কাছে গমগমিয়ে বাজে, হ্যাঁ হ্যাঁ, তোমাকেই। কালীনগরের থেকে খারাপ জায়গা তো নয়। তৎক্ষণাৎ আমার মুখ থেকে যেন ছিটকে বেরিয়ে আসে, না না, সে কি কথা। এবার শোনো ব্রহ্মনারায়ণের ব্রহ্ম হুমকি। কেন? কথাটা এমন কি পাপের হলো? না না, পাপের নয়, তবে। কথা শেষ করতে দেন না। ঝিনি ওদিকে ঝিনঝিনিয়ে হাসে, কিন্তু চোখের পাতায় পাখির ডানার গুটিয়ে আনা নিবিড়তা, খুশি নজরে উপচে পড়া নিবেদন, তারই সংক্রমণ দেখো মেয়ের স্নিগ্ধ চোখে। আমি বলি, না মানে। কথা শেষ করতে দিলেই হলো। ব্রহ্মনারায়ণ হাঁকেন, না মানে? না মানে বলে তো কোনো কথা নেই। ভদ্রলোকের বাড়ি গঞ্জ হোটেল নয়। ঝিনি যোগ করে, বেলাও অনেক হয়েছে, 1টা বাজে। সঙ্গে সঙ্গে ব্রহ্মনারায়ণের কিঞ্চিত যুক্তিবাচক বচন। পথে একটু আলাপ পরিচয় হলো, বেশ হলো। এবার নিয়ে খেয়ে একটা বেলা একটু জমিয়ে গপ্প করা যাবে, কি বলো গো? গিন্নিরও একটা মতামত তো চাই। তিনি তৎক্ষণাৎ একটু ঘোমটা টেনে খুশি হয়ে হাসেন। বলেন, এ আবার বলবো কি, খুব ভালো হয়। এ আন্তরিকতায় বিন্দুমাত্র অবিশ্বাস নেই, দ্বন্দ্ব কিছুই নেই।
ছলছলিয়ে যাই এই পথিক ডাকে খুশির বিস্ময়ে, বরং নিরুপায় বলে খচখচ করে মনে। না হেসে পারি না, অসহায়ের হাসি, কিন্তু বক্তব্যের গুরুত্বটা যেন না হারাই, সেইভাবে বলি, সত্যি এভাবে বলছেন, খুব ইচ্ছে করছে নেমে যাই, কিন্তু কোনো উপায় নেই জানেন। ব্রহ্মনারায়ণ এবার বেশ শরীর নিয়ে বেঁকেই বসেন, ভুরু দিয়ে খুঁচিয়ে গলার আওয়াজ করেন, কেন? সংকটের কথা সহজভাবেই বলি। আপনি তো জানেনই, কাল আমার ফেরার কথা ছিল, নিতান্ত দায়ে পড়ে থাকতে হয়েছিল, আর দেরি করা চলে না। প্রৌঢ় হুমকানি দেন, বাজে কথা বলো না তো হে। গতকাল ফিরবে বলে যে একদিন পরে ফিরতে পারে, একটা বেলাতে তার ব্রহ্মাণ্ড উল্টে যাবে? কোনো মানে হয় এসব কথার? গিন্নি আরেকটু টানেন, বেলা তো প্রায় কেটেই গেল, কতটুকু সময় আর? ঝিনি ঘাড়ে ঝটকা দিয়ে চুল সরিয়ে স্বরে ঢেউ দিয়ে বলে, চলুন না। এবার দেখো, বিদুষী নাগরিকা আস্ত একটি মেয়ে, ফিলসফির খোঁজ করে দেখো, সবকিছুই কেবল জীবনের আর মনের ছন্দ বাজে। এমন সময় সহিসের হাঁক বেজে যায়, সসাকচুর সসাকচুর। থাম্বার ঘন্টা বেজে ওঠে, আওয়াজ ওঠে, মেয়ে ছেলে আছে। ব্রহ্মনারায়ণ দাঁড়িয়ে উঠে বলেন, চলো হয়ে চলো। টেনে নামাবেন নাকি? আমিও দাঁড়িয়ে উঠে বলি, সত্যি কোনো উপায় নেই, মাপ চাইছি। থাক, আর মাপ চাইতে হবে না, ভালো কথা তো শুনবে না, শুকোতে শুকোতে যাও। বিদায় নেবার এই শেষ কথা ব্রহ্মনারায়ণের। দরজার দিকে যেতে যেতে বলেন, ঝিনি, তোর মাকে নিয়ে আয়। ঝিনি তখনও তাকিয়েছিল। গতকালের বিদায় নেবার ছবিটা মনে পড়ে, এখন তার চেয়ে বেশি অন্ধকার তার মুখে। খুশি লাগা ঝলকে হতাশার একটু ছায়া। বলতে ইচ্ছে করে, কৃষ্ণপক্ষের শেষ রাতের চাঁদের মতন। পথ চলাতে এইটুকু ব্যাজ, তার উপরে দেখো মন খারাপের বাঁকটুকু লেগেছে সরু কালো ভুরুতে। এখানে লেনাদেনার বিচার নেই, তাই দাবিটা এমন নিটোল সহজ। বলতে পারো, মন খারাপের বাঁকটুকুর আর এক নাম অভিমান। গাড়ি তখন দাঁড়িয়ে পড়েনি। মা একটু বিমর্ষ হেসে বলেন, চলি বাবা। আমি ঘাড় কাত করে বলি, আচ্ছা, আমার দুর্ভাগ্য। কথা শেষ করতে পারি না, বিদুষীর গলা ঝঙ্কৃত হয়ে ওঠে। সে বিচারটা আপনি করবেন না, দুর্ভাগ্যটা কাদের বুঝতে নিশ্চয়ই পারছেন। বলে মায়ের হাত ধরে এগিয়ে গিয়ে বলে, চলো। ঝিনি পেছন ফিরার আগেই অসহায় হয়ে বলি, ভুল বুঝবেন না যেন। তবু ঝিনি পিছন ফেরে, কিন্তু তাকায় না, কোনো জবাবও দেয় না। গাড়ির গতি মন্থর হয়ে আসে, ব্রহ্মনারায়ণের ডাক শোনা যায়, আরে ঝিনি। ঝিনি দুপা বাড়িয়ে আবার হঠাৎ পিছন ফেরে, হেসে বলে, ঠিকানাটা কিন্তু রেখে গেছেন, মনে আছে? সত্যি? ওর ঠোঁটের কোণে হাসি একটু বেঁকে ওঠে, পরমুহূর্তেই সারা মুখে স্পষ্ট হাসি ঝলকে ওঠে। বলে, দেখা যাবে, চলি। আচ্ছা। ওরা নেমে যাবার মুহূর্তেই গাজী হেঁকে ওঠেন, চললেন বাবু? ব্রহ্মনারায়ণের তেমনি জবাব, তবে কি থাকবো? গাজী তেমনি গলাতেই বলে, পেন নাম হই বাবু, পেন নাম হই মা, পেন নাম দিদিমণি। গাড়ির গর্জনে তার গলা ডুবে যায়। জবাব পাবার আশায় গাড়ি আর তখন দাঁড়িয়ে নেই। এমন একটা বাঁক নেয়, জানলা দিয়ে আর কাউকে দেখা যায় না। পিছনে থাকে কেবল একটি ছায়া ঘেরা নিবিড় আম জাম নারকেলের বাগান।